বিচার বিভাগে আপনার হাতে থাকার অর্থটা কি? আপনার মতলব খারাপ, আপনার ইন্টেনশন খারাপ। আপনি চাচ্ছেন যে বিরোধীদেরকে এটা যে আপনি মোটামুটি সাইজ করবেন। তো এই যে মানসিকতাটা না, এটা আপনি এখন আপনি অনেক তাইরে নারে অনেক গান গাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ যা বোঝা, মানুষ কিন্তু অল্পতে বুঝে যায়। মানুষকে ওই পারসেপশন থেকে ব্যাক করানো কঠিন, পারসেপশনটা তৈরি করা সহজ। জি, ধন্যবাদ। আমি একটু সার্জিস আলমের কাছে প্রশ্ন রাখতে চাই যে সরকার 117টি অধ্যাদেশ কিন্তু আইন আকারে পাশ করেছে, আর বাকি 16টি করেনি। 117টি না, 113টি। 113টি 100, কিন্তু পত্রিকা আসছে যে 117, 4টা বাতিল করে দিয়েছে। 4টা বাতিল করে দিয়েছে। জি, তো এখন বাকি যেগুলো আছে এগুলো কোন দিক থেকে এত বেশি গুরুত্বপূর্ণ? সব দিক থেকেই গুরুত্বপূর্ণ আসলে, মানে যেগুলো মানে আমার কাছে ইভেন এরকম মনে হয়েছে, ভাই মাত্র যেটা বললো যে আপনি এই যে দুদকেরটা ধরেন, বিচার বিভাগেরটা, গুম কমিশনেরটা, মানবাধিকার কমিশনেরটা, এই যে 4টা এখানে 4-5টা বিষয়, এই 5টা বিষয় না অন্য 50টা অধ্যাদেশের চেয়েও গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রের যে সিস্টেমগুলো, এই সিস্টেমটা ডেভেলপ করার জন্য। শুধু আপনি একটার মানে আলোচনাটাতে যদি আসেন, ধরুন বিচার বিভাগেরটা, বিচার বিভাগে 2টা পয়েন্ট নিয়ে কথা হচ্ছে। একটা হচ্ছে আমাদের যে নিম্ন আদালতগুলো রয়েছে তাদের জন্য পৃথক একটা সচিবালয় করা হবে, আরেকটা হচ্ছে বিচারক নিয়োগের যে প্রক্রিয়াটা, এটাতে একটা সংশোধন আনা হবে। আগে বিচারক নিয়োগটা কিভাবে করা হতো, ধরেন প্রধানমন্ত্রী, তার অনুগত রাষ্ট্রপতি আছে, যেটা আসলে সাংবিধানিকভাবে হয় না, কিন্তু এটাই হয় বাংলাদেশে। তার অনুগত রাষ্ট্রপতির সাথে পরামর্শক্রমে বিচারক নিয়োগ দেন, মেইনলি প্রধানমন্ত্রী দেন আসলে। তো একটা দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে আমার এই সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের যারা আমার বিচারপতি, তারা যখন একটা দলীয় প্রধানের বা প্রধানমন্ত্রীর মনোপুত হয়ে ওইখানে বিচারক হন, তিনি যখন একটা রায় দেন, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা তার উদ্দেশ্য থাকে না। তার উদ্দেশ্য থাকে তার যে নিয়োগকর্তা, ওই নিয়োগকর্তাকে সন্তুষ্ট করতে হবে। তার মাথায় থাকে যে আমি একটা রায় দিলাম, এই রায়টা যদি অন্য একটা দলের মানুষের আমার যদি পক্ষে চলে যায়, এটাতে যদি আমার উপরে যে আছে সে যদি অসন্তুষ্ট হয়, তাহলে আমার পদত্যাগপত্র গিয়ে আবার রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে আসতে হবে। তো এই জন্য কেউ তো আর তার ওই চাকরির জায়গাটা বা সম্মানের জায়গাটা হারাইতে চাইবে না। ফলে এই জায়গায় যে জিনিসটা মানে কি হতো, যদি এখানে আমাদের সংস্কারটা হতো, একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হতো, প্রধান বিচারপতি এবং তার অধস্তন 2জন বা 3জন আপিল বিভাগের বিচারপতি মিলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা হতো। তারা বিভিন্ন ধাপে ধাপে, ধরেন এটা তার এতদিনের যে জাজমেন্ট থেকে শুরু করে তার আইনজীবী হিসাবে তার যে ভূমিকা, রায়, কাজ, সামগ্রিক বিষয় দেখবে, তার সাক্ষাৎকার নিবে, সকল আমলনামা যাচাই করে সব কিছুর ভিত্তিতে কয়েকটা বোর্ড ফেস করার পরে তাকে ওইখানে বিচারক হইতে হবে, তখন এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। তো এটা তুলনামূলক একটা ফেয়ার পদ্ধতি হতো। কিন্তু আমরা দেখলাম যে এই জিনিসটা, যেটা জনাব তারেক রহমান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বেগম খালেদা জিয়া নিজেই চেয়েছেন, এটা কমিটমেন্ট ছিল, ইভেন 2001 থেকে 6 সালের সময় এটা বিএনপির কমিটমেন্ট ছিল যে তারা পৃথক একটা সচিবালয় করবে, তারা বিচারকদের নিয়োগ প্রক্রিয়াটা আরো স্বচ্ছ করবে, কিন্তু তারা তখন করে নাই। তখন করবে বলে করে নাই। এই জন্য বিএনপির উপরে রাজনৈতিক দলগুলো আর বিশ্বাস করতে পারে না, সাধারণ মানুষ বিশ্বাস করে না। ঠিক একটু আগে আপনি যেটা ভাইকে বলছিলেন, ঠিক এই কারণেই এই যে এখন তারা যে বলছে যে এটা আমরা নতুন করে করব, মানুষ আর বিশ্বাস করে না। আর আরেকটা কারণে করে না, কারণটা হচ্ছে তাদের এই উদ্দেশ্য না, তারা আরো শক্তিশালী হিসেবে করবে। আপনার যদি ওইটাই উদ্দেশ্য থাকতো, তাহলে আপনি এটা আগে আইন করতেন, তারপরে ধীরে ধীরে এটাকে যদি সংশোধন করা মনে হয় আরো শক্তিশালী, তখন করতেন। এক লাইন শেষ করি শুধু, কিন্তু তারা আসলে যে কারণটা করতে চাচ্ছে, মানে বাতিল করেছে, এখন আগামীতে বলছে নতুন করে করবে, কারণটা হচ্ছে তাদের মতো করে করবে, যেটা তাদেরকে ক্ষমতায়িত করবে, তাদের কর্তৃত্ব বজায় রাখবে এবং তাদের নিয়ন্ত্রণাধীন থাকবে। ঠিক এই কারণেই তারা এটা করতে যাচ্ছে। দোস্ত কামাল, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বিএনপি এটা বলছে যে তারা জুলাই সনদে যে প্রক্রিয়ায় যেই পয়েন্টে স্বাক্ষর করেছে সেখানে সংযোজন বিয়োজন করা হয়েছে, এজন্য তারা দল হিসেবে নিজেদেরকে প্রতারিত মনে করছে। দেখেন, দল হিসেবে প্রতারিত তো আপনার জাতীয় পার্টি মনে করতে পারে, জাতীয় পার্টি তো জামাত ইসলাম মনে করতে পারে, এনসিপিও মনে করতে পারে। তারা বলতে পারে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করছি, ওই জুলাই সনদ তো বাস্তবায়িত হচ্ছে না, বলতে পারে। তো এখন হয়েছে কি জানেন, আমি সবসময় একটা কথা বলি না, যে আমি আর ও মনে করেন কথা বলতেছি, আমি আর আপনি মনে করেন কথা বলতেছি, লোকে কারটা শুনবে জানেন? যার গলায় জোর বেশি,
যার গলায় জোর বেশি সেটাই শোনা যাবে, বাকিগুলো কিন্তু মিমু মিমু হয়ে থাকবে। এখন এটা তো অবধারিত যে ৭৭-এর চেয়ে ২১২-র জোর বেশি, জোর বেশি না, এখন ওটাই শুনবেন আপনি, কিছু করার নাই, এটাই রিয়েলিটি, কিন্তু এটাই রিয়েলিটি। তো যে কারণে তারা যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, নোট অফ ডিসেন্ট কিন্তু ওনারা দিয়েছে, আর কেউ দেয় নাই। অনেক ক্ষেত্রে অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলিকে রাখবেন, সেগুলোতে আপনি মনে করেন যে ঠিক আছে। তো আসলে তাহলে হয় কি, ওই জাতীয় ঐক্যমত্য যে জিনিসটা বলা হচ্ছে, জাতীয় ঐক্যমত্য বলতে কোনো কিছু আসলে হয় নাই। এখন আমি কিন্তু এটা আগেও বলেছিলাম, এই আপনার যখন ঐক্যমত্য হয় তখন আমি বলেছিলাম এগুলি ভাই কিছু হবে টবে না, জুলাই সনদ একটা হবে, হওয়ার পর বিএনপি যদি ক্ষমতায় আসে তারা করবে কি, তারা ওই তাদের ৩১ দফা বের করবে, বের করে এই পাশে জুলাই সনদ রাখবে, মিলাবে কোনটা কোনটা মিলে, যেগুলি যেগুলি মিলবে এগুলি বাস্তবায়ন করবে, যেগুলি মিলবে না এগুলি বাস্তবায়ন করবে না। ভাই এটা হলো আমাদের দেশের পলিটিক্যাল কালচার। আমি যেটা বিশ্বাস করি না সেটা আমি কেন বাস্তবায়ন করব যদি আমি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাই? কিন্তু তাদের তো নির্বাচনী ইস্তিহার ছিল। নির্বাচনী ইস্তেহারে তো অনেক কিছু ছিল, নির্বাচনী ইস্তেহারে তো ছিল যে তারা কখনোই স্থানীয় সরকারে কোনো দলীয় কোনো প্রশাসক নিয়োগ করবে না। এটা যাদের নির্বাচনী ইস্তেহার আছে, এটা যাদের ৩১ দফায় আছে। তারা বলছে যে স্থানীয় সরকারের একজন লোক যিনি নির্বাচিত প্রতিনিধি, ওনার যদি মৃত্যু না হয় এবং যদি উনি আদালত কর্তৃক দণ্ডিত না হন, তাহলে এখানে তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না বলছে। করে নাই? করে নাই? করেছে। নির্বাচিত ইয়েগুলিতে আপনার সিটি কর্পোরেশনগুলিতে প্রশাসক নিয়োগ করে নাই, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করে নাই। কি কারণে করছে? দলীয় লোককে কিছু দিতে হবে, করছে। নৈতিকভাবে ঠিক হয়েছে? আপনি আমাকে একটা কথা বলেন, একজন লোক ঢাকা উত্তরে যিনি মেয়র, উনি ওনার নির্বাচনী এলাকায় ওনার জনগণ তাকে প্রত্যাখ্যান করছে, ফেল করছে। তো উনি ওনার নির্বাচনী এলাকায় পরাজিত হয়েছেন, এই জন্য ওই নির্বাচনী এলাকায় এবং আরো কয়েকটা নির্বাচনী এলাকায় মিলে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাকে তার প্রশাসক বানিয়ে দিল। ঠিক হলো? ঠিক হলো বলেন আপনি? উনি তো ওনার এলাকাতে ফেল মারছে, তাহলে চালাবে কে? বা প্রশাসক চালাবে, তাহলে ইলেকশন দিবে, ইলেকশন দিবে। স্থানীয় সরকার যেটাকে, সেটাকে তো নির্বাচিত প্রতিনিধি চালাবে। ইলেকশন কমিশন কি বলছে যে আমি এখন স্থানীয় সরকার নির্বাচন করতে পারবো না? বলছে? বলে নাই তো। তাহলে আপনি দিলেন না কেন? দেন না কেন? কেন দেন নাই? আপনি দেন না এই কারণে আপনি ইকুয়েশন মতো কাজ করতেছেন। আপনি ভাবতেছেন যে এখানে যদি আমার লোকটাকে বসাই তাহলে কিছুদিন তন্তব্যকে সে মোটামুটি কিছু লুটপাট করলো, কিছু মানে মালটাল পাইল, আর 6 মাস 1 বছর খারাপ কি? তারপরে ইলেকশন দিলাম, তারপরে আমরা তো তোর ক্ষমতায় পাশ করে আসবো। ভাই আমি আপনাকে একটা ঘটনা মনে করে দিই, আপনাকে তাহলে বুঝবেন। এই যে আওয়ামী লীগের আমরা একটা স্বৈরাচারী চেহারা দেখলাম না, যে আওয়ামী লীগ কি করে না করে, এর উৎপত্তি কবে থেকে হয়েছে জানেন? যেবার তারা 2008-এ নির্বাচিত হওয়ার পর তারা সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন দিল না, 5টাতে হারলো। যেই দিন তারা 5টাতে হারলো, ওই দিনই মনে করেন এটা লেখা হয়ে গেছে তারা স্বৈরাচারী হওয়া ছাড়া কোনো উপায় নাই। ওই দিনই শেখ হাসিনা বুঝে গেছে যে ভোট দিলে আমি জিতুম না, অতএব আমি এমন কিছু করব যেখানে ভোটই থাকবে না, ভোটারের কোনো বক্তব্যই থাকবে না। বলছে না ভাই, কাজ কিন্তু ওইটা করছে সে। তারপর থেকে ধীরে ধীরে প্রথমে অন্যায় করছে, অন্যায়কে ঢাকার জন্য আরেকটা অন্যায় করছে, তারপর আরেকটা এভাবে করতে 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 সিরিজ অফ অন্যায় একত্র হয়ে সে অন্যায়ের পর্বত বানিয়ে মাথার মধ্যে বই থাকছে। এই তো করছে ভাই জিনিসটা। তো এখন এই যে সবাইকে প্রশাসক নিয়োগ করছে না, আপনি নিশ্চিত থাকেন এই লোকগুলি যদি ঠিক সময় ইলেকশন হইতো, যদি এরকম প্রশাসক নিয়োগ না হতো, তাহলে তারা যে ভোট পাইতো মেয়র ইলেকশনে, প্রশাসক হওয়ার কারণে তাদের ভোট কমবে। ওকে, ধন্যবাদ আপনাকে স্যার। জি সালাম, আমরা দেখলাম যে এনসিপি জুলাই সনদে সই করলো না, সই করেছে, পরে করেছে, নির্বাচনের পরে করেছে। সেই নির্বাচনের পরে না, আগে। হ্যাঁ, নির্বাচনের আগে। সেই জুলাই সনদ এখন এনসিপির সবচেয়ে বড় রক্ষা কবচ, সবচেয়ে বড়, তারা এটা নিয়ে সবচেয়ে সক্রিয়। আমরা দেখলাম যে মাসুদ কামাল ভাই যেটা বললেন যে বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ হচ্ছে, বিরোধী দল যেভাবে বিরোধিতা করার কথা সেভাবে তারা বিরোধিতা করছে না। আমরা দেখলাম যে হামের টিকার ক্রাইসিসের কারণে আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, বিরোধী দলের সেই দিকে মনোযোগ নেই। বিরোধী দল শুধু জুলাই
সনদ, জুলাই সংস্কার, এই অধ্যাদেশ নিয়ে আছে। তাহলে জনগণের পক্ষে কে কথা বলবে, কে কথা বলছে? না, আপনি একটু হচ্ছে এটা ভুলভাবে উপস্থাপন করেছেন প্রত্যেকটা পয়েন্টই আর কি। প্রথম পয়েন্টটা হচ্ছে যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করে নাই আর এখন রক্ষা কবচ হয়ে এসেছে বা সবচেয়ে বেশি সক্রিয়, এমন না। একদম শুরু থেকেই জুলাই সনদ বা সংস্কার নিয়ে এনসিপি সবচেয়ে সক্রিয় ছিল এবং স্বাক্ষর সবার পরে করেছে, এটা ট্রু। কিন্তু কেন পরে করেছে, কারণটা হচ্ছে দুঃখিত, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে যখন জুলাই সনদটা তাদের সামনে উপস্থাপন করা হয়, তারা তাদের জায়গা থেকে সামনে একটা নির্বাচন, বিএনপি দ্রুত নির্বাচন লাগবে, কোনো মতে নির্বাচনটা পার করতে হবে, সো যা আছে কিছুগুলোতে নোট অফ ডিসেন্ট, বাকিগুলোতে একমত, কিছুগুলোতে তারা ওইখানে এগ্রি করে নাই ঐক্যমত্য কমিশনের আলোচনার সময়, এবং পরবর্তীতে তারা কি করলো যে সাইন করে ফেললো। কিন্তু এই জুলাই সনদটা বাস্তবায়ন হবে কিভাবে, কোন ক্ষমতা বলে এটা বাস্তবায়ন হবে, এই প্রশ্নটা কারো জায়গা থেকে আসে নাই। এনসিপি তখন ওই জায়গায় বেঁকে বসে এবং এনসিপি প্রথম যখন বিএনপি জামাত বাকি দলগুলো সাইন করে, এনসিপি সাইন করে নাই। কারণ তখন আপনার এই গণভোট যে হবে, গণভোটের জনরায়ের ভিত্তিতে যে বাস্তবায়ন হবে, এই ধরনের কোনো মানে আইনগত গাইডলাইন কোনো কিছু ছিল না। তো আপনি দেখেন একটা গাইডলাইন করা হলো, একটা আদেশ দেয়া হলো, যে আদেশে একটা গণভোট হলো, বাংলাদেশের 70% মানুষ এই গণভোটের পক্ষে ভোট দিল, তারপরও বিএনপি তাদের জায়গা থেকে গণভোটকে অবৈধ বলার স্পর্ধা দেখিয়েছে। তাহলে আপনি বলেন, যদি এই গাইডলাইন না থাকতো, এই আদেশ না থাকতো, এই গণভোট না হতো, নির্বাচনের পরের দিন জুলাই সনদটাকে ছুঁড়ে ফেলে দিত বিএনপি। তো সেই জায়গা থেকে এনসিপি ওইটা আগে নিশ্চিত করেছে, তারপরে স্বাক্ষর করেছে। এটা হচ্ছে প্রথম জুলাই সনদের ক্ষেত্রে। দ্বিতীয়ত, আপনি যে বিষয়গুলো বললেন যে বিভিন্ন বাংলাদেশে বর্তমানে গুরুত্বপূর্ণ সমস্যা চলছে, যেমন আপনি দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, এখানে জ্বালানি সংকট তৈরি হয়েছে, হামের প্রাদুর্ভাব ব্যাপক পরিমাণে বাড়ছে, আমরা আমাদের মানুষদেরকে হারাতে দেখছি। আমরা দেখছি যে রাস্তাঘাটে গতকালকে মোহাম্মদপুরে আমরা দেখলাম যে কয়েকজন ছেলে মিলে একজনকে কুপিয়ে মেরে ফেললো। যাকে কুপিয়ে মারলো সে যত বড় দোষী হোক, কিন্তু এইরকম করে 8-10 জন মিলে রাস্তাঘাটে ওপেনলি এসে মানে রামদা দিয়ে কুপিয়ে মেরে ফেলবে একটা মানুষকে, এটা তো হইতে পারে না। এই ধরনের আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে। সেই জায়গায় আমাদের এই বিষয়গুলোতেই ফোকাস হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে বিষয়টা নিয়ে 2009 থেকে শুরু করে 24-এর অভ্যুত্থানের আগে পর্যন্ত বাংলাদেশের সকল সংস্কারকামী সিভিল সোসাইটি, ব্যক্তিত্ব সম্পন্ন যারা বিরোধী রাজনৈতিক দলে যারা ছিলেন, বিএনপি সহ অন্যান্য দলগুলো, যারা বিগত 16 বছর ধরে যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, অভ্যুত্থানের সময় যে বিষয়গুলো নিয়ে একটা ড্রাফট তৈরি করা হলো, সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে অভ্যুত্থানের পরে নির্বাচনের পরে এসে ওই বিষয়গুলো নিয়ে আমাদের আবার কথা বলে সময় নষ্ট করতে হচ্ছে। এবং এর চেয়ে দুর্ভাগ্যের এই বাংলাদেশের জন্য আর কিছু হইতে পারে না যে যেই বিএনপি এই বিষয়গুলো বিগত 16 বছর ধরে দাবি করে এসেছে, তারাই আবার এই বিষয়গুলোকে নতুন করে আলোচনায় নিয়ে আসছে, অথচ এই আলোচনা হওয়ারই কথা ছিল না। এটা তো একটা সেটেলড বিষয়, যে সেটেলড বিষয়ের উপরে একটা গণভোট হয়েছে এবং গণভোটের পরে এখন এটা শুধু বাস্তবায়ন হবে। কিন্তু এটা নিয়ে নতুন করে যখন টালবাহানা বিএনপি শুরু করে, তখন আমাদেরকে বিএনপি আবার 2009 সালে ফিরিয়ে নিয়ে যায় বাংলাদেশকে পিছনের দিকে, আবার ওই আলোচনায় আমরা ঘুরপাক খাচ্ছি, অথচ আমাদের তো এখানে ঘুরপাক খাওয়ার কথা ছিল না। দেখেন, এই বাংলাদেশটার অবস্থা অর্থনৈতিকভাবে এখন ভালো না, বিভিন্ন দিক থেকে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্যান্য কোনো জায়গায় অবস্থা খুব একটা ভালো না। এই সময় দরকার ছিল এই সেটেল বিষয়গুলো আস্তে আস্তে সেটেলড হয়ে যাবে, যে প্রক্রিয়া হওয়ার কথা। সংবিধান সংস্কার পরিষদ হবে, তারা এই বিষয়গুলো সংস্কার করবে, সরকারি দল বিরোধী দল আমরা সবাই মিলে একসাথে মিলে বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণের জন্য কাজ করব। আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশের স্বাস্থ্যসেবা, শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করব। আমরা একসাথে বাংলাদেশের জনগণের সুশাসনের জন্য কাজ করব। কিন্তু সেটা করা হইল না। আমরা কি দেখতেছি? আপনি আজকেই দেখবেন, আজকে বিএনপি তাদের জায়গা থেকে ব্যাংক রেজুলেশন আইন 2026 নতুন করে একটা বিল উত্থাপন করেছে। এই বিলের ড্রাফটে আমরা দেখি যে তারা যেই লোকগুলো আওয়ামী লীগের আমলে যে এস আলমরা বিভিন্ন 4-5টা ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, আপনি দেখেন এক এস আলম 2,20,000 কোটি টাকার উপরে বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে। কয়েকদিন আগে যখন অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করে সংসদে 20 জনের, তার মধ্যে 10 জনই হচ্ছে এস আলমের প্রতিষ্ঠান সম্পৃক্ততা। তাহলে এই মানুষটা
আবার নতুন করে আমরা দেখছি যারা এরকম লুটপাট করেছে ওই মানুষদের জন্য ব্যাংক রেজুলেশন আইন 2026 করছে এই বিএনপি, যেখানে আমরা দেখছি সংস্কারের আড়ালে লুটপাটকারীদেরকে কিস্তিতে নতুন করে পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে। মানে এই যে এসালমরা, সেই এসালমরা আবার নতুন করে ওই তাদের ব্যাংক, যে ব্যাংকগুলোর মালিক ছিলেন, পরিচালক ছিলেন, সেটা আবার হইতে পারবেন। কি করতে হবে তাদেরকে? দেখেন, মাত্র 7.5% টাকা অগ্রিম দিতে হবে, বাকি 92.5% টাকা তারা ধীরে ধীরে পরে আগামীতে 2 বছর দিতে পারবে। তাহলে দেখেন, বিএনপির উচিত ছিল যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে শক্তিশালী, ওই জ্ঞান সম্পন্ন, ওই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষকে দেওয়া, সেটা না দিয়ে তারা তাদের একজন দলীয় কর্মীকে, যে নিজে ঋণ খেলাপি, এইরকম একটা মানুষকে ব্যাংকের গভর্নর বানিয়েছে। এবং যে বিএনপির উচিত ছিল যে এই ধরনের হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ওই পাচারকৃত টাকাগুলো ফিরিয়ে আনা, সেই বিএনপি কি করলো? তাদেরকে নতুন করে পুনর্বাসন করছে, ব্যাংক কেনার, ব্যাংক চালানোর সুযোগ করে দিচ্ছে। তাহলে আপনি আমাকে বলেন, আমাদের যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনায় থাকা দরকার ছিল, ওই বিষয়গুলোতে আমরা সবাই মিলে ঠিক এই কারণগুলোর কারণে মনোযোগ কম দিতে পারছি। কারণ আমাদের যেই জায়গায় মনোযোগ দেওয়া দরকার ছিল, বিএনপিরও সরকার দল হিসেবে ওই জায়গায় মনোযোগ দেওয়া দরকার ছিল, কিন্তু তারা নিজেরাও দিচ্ছে না, আমাদের কাউকে দিতে দিচ্ছে না। কারণ আপনার যখন সামনে এরকম 50টা বিষয় থাকবে, আপনার তো প্রায়োরিটি অনুযায়ী কথা বলতে হবে। যখন আপনার জুলাই সনদ সংস্কারের বিষয় আসে, তখন তো একটা দেশের সিস্টেম, পুরো একটা দেশের কাঠামোর বিষয় আসে, এটার ইম্প্যাক্ট তো যুগের পর যুগ ধরে একটা দেশের উপরে পড়বে। তো আমাদের জায়গা থেকে আমরা তো কথা বলতে চাই যে আমাদের এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটার তো সংকটটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের জ্বালানি সংকট নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এইটার আমাদের উন্নতির জন্য একসাথে কাজ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আজকে শিক্ষামন্ত্রীকে দেখি, তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চাদেরকে গিয়ে শিখাচ্ছেন যে তারেক রহমানের মেয়ের নাম কি, খালেদা জিয়ার নাতির নাম কি। একজন শিক্ষামন্ত্রী যখন এই দলীয় চাটুকারিতা করে, এর চেয়ে নির্লজ্জতা, বর্বরতার আর কিছু হইতে পারে না। ব্রিটিশ আমলের কলোনিয়ালিজমের একটা মনস্তত্ত্ব আছে আমাদের, আমরা ওইটা থেকে এখনো বের হইতে পারি নাই। এই জন্য আমরা এখন নাতির নাম শিখাই বাচ্চাদেরকে, ক্ষমতাসীন দলে যারা আছেন ক্ষমতায়, নাতির নাম শিখাই, তাদেরকে আমরা তাদের নাম মুখস্থ করাই, তাদের সাথে রাজনীতি করতে হবে, আমরা এই বয়ান দিই। আমরা এই মন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তাদেরকে শুধু একটা কথা বলি, আগামী যে প্রজন্ম যারা আসতেছে, জেন জি বলি আমরা, জেন আলফা বলি, যাই বলি না কেন, এই প্রজন্মকে আপনার শিখাইতে হবে না। ওই প্রজন্ম কার সাথে রাজনীতি করবে না। ওই প্রজন্ম, আপনি যে বয়সে সিদ্ধান্ত নিছেন কার সাথে রাজনীতি করবেন, তার অন্তত 1 যুগ আগে ওই প্রজন্ম সিদ্ধান্ত নিয়ে নিবে যে কার সাথে রাজনীতি করবে আর কাকে ভোট দিবে। ওকে, ধন্যবাদ। মাসুদ কামাল, আপনি যদি সংক্ষেপে আমাকে বলেন, মানে এই যে পোর খাওয়া বিএনপি, এই বিএনপি বা সরকারের ভেতরেও কি কোনো সরকার আছে যারা মূল বিএনপিকে বিপদে ফেলানোর জন্য মানে এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত? এটা না বলা বড় কঠিন নেই, কারণ আমি বললাম যে আছে, তা আমি বললেন দেখান, দেখাইতে পারবো? আমি পারবো না তো। এখন তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে বিএনপি যা বলেছে তা যদি না করে, অথবা যদি কিছু ক্ষেত্রে তার ব্যত্যয় চোখে পড়ে, তখন আপনি বলতে পারেন, যদি আপনি বিএনপিকে ভালোবাসেন, যে বিএনপি তো আসলে এটা করতে চেয়েছিল, বিশেষ কোনো শক্তির জন্য করতে পারছে না। এগুলো বিএনপিকে যদি আপনি ভালোবাসেন এভাবে বলতে পারেন। আর যদি ভালো না বাসেন তাহলে বলতে পারেন যে বিএনপি আসলে করতেই চায় নাই, আগে জাস্ট পাবলিককে একটা 7-5 বুঝাইছে। এখন এই দুটো আপনি কোন দিকে যাবেন? কাজেই ভেতরে থাকতেও পারে, সব দলের ভেতরেই আছে, সব দলের ভেতরে একটা গ্রুপ সবসময় কাজ করে যারা নাকি অন্য কিছু চায়। আমি যেমন এনসিপির, উনি এখানে বসে আছে, ওনার দলের কথাই বলি। এনসিপি যে জামাতের সঙ্গে যাবে, এটাকে এনসিপি সবাই পছন্দ করছে? করে নাই তো। এনসিপির অনেক সেন্ট্রাল লিডার, তো গুরুত্বপূর্ণ নেতা, যাদেরকে আমরা এনসিপি ফেস হিসেবে ভাবতাম, তারাও তো পছন্দ করে না। ওদেরকে জিজ্ঞেস করেন তাহলে এনসিপিটা কেন করলো, ও বলবে যে এনসিপির আমরা যে অংশের সঙ্গে ছিলাম আমরা তো এটা ভাবি না, তাহলে আরেকটা অংশ ছিল ভেতরে। এরকম সমস্ত পার্টির মধ্যেই কিছু না কিছু থাকে, একটা এদিকে ভাবে, একটা ডান দিকে ভাবে, একটা বাম দিকে ভাবে। কারণ কোন ভাবনা যখন জয়ী হয় তখন বলি যে ওরাই মূল দল, আবার যারা হেরে যায় তারা বলে ওরা গুপ্ত ছিল, এরকম হতেই পারে। বাট আমার কোশ্চেন হল, ওটা নিয়ে আমার ভাবনা না বিএনপির মধ্যে গুপ্ত জামাত আছে কি নাই, এনসিপির মধ্যে গুপ্ত জামাত আছে কি নাই, এটা আমার ভাবনা, এটা যার যার দলের ভাবনা। আমার ভাবনা হলো যে ওনারা আমার সামনে কি বলতেছে, আমাকে উনি কি প্রতিশ্রুতি দিচ্ছে, সেটা উনি পালন করতে পারলো কি পারলো না। মনে করেন পারলো না, নৌকা ডুবাই দিল,
তাই না? বললো যে আমি তো ডুবাই নাই, আমার মধ্যে গুপ্তচর ছিল, সে ডুবাই দিছে। ভাই ওই দায়িত্ব তো আমি নেবো না, ওই দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি গুপ্তচর নেওয়ার দিন সুখে বসবাস করতেছিলেন কেন? আমি কইছিলাম? তা আমি তো বলি না, আমি তো পাবলিক রে ভাই। আমার কথা হলো তুমি যা বলবা ওইটা আমি আদায় করে নেব, না পাইলে পরে দেখা যাবে কি হয়। ধন্যবাদ আপনাকে।